আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, রাজনীতির মাঠে একটা কথা কিন্তু খুব ভালোভাবে প্রচলিত আছে। এখানে কেউ কারো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। এখানে কেবলই স্বার্থের খেলা চলে। গত কিছুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা অদ্ভুত এবং বেশ কৌতূহল উদ্দীপক সমীকরণ কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনারা যদি একটু চারপাশের খবরের দিকে গভীরভাবে নজর রাখেন, তবে দেখবেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক যে পুনর্বাসন, সেই পুনর্বাসন ইস্যুতে দেশের মাঠের রাজনীতি কিন্তু বর্তমান সময়ে বেশ গরম বলা যায়। একদিকে জামাতে ইসলামী এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীজন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যখন আওয়ামী লীগকে চিরতরে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবিতে একেবারে মারমুখী অবস্থানে, ঠিক তখন বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাদের এক ধরনের কৌশলী নীরবতা কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজনীতিতে নীরবতা মানেই যে সম্মতি বা কোনো একটা গভীর কৌশল, সেটা বুঝতে খুব বড় কোনো রাজনৈতিক বিশ্লেষণ হওয়ার প্রয়োজন পড়ে না। আজ আমরা এই নীরবতার পেছনের গল্পটাই একটু মিলিয়ে দেখার চেষ্টা করব, আর সেই সাথে মিলিয়ে দেখব আঞ্চলিক ভূ রাজনীতি এবং স্বয়ং আওয়ামী লীগের ভেতরের খবরটা আসলে কি। একটু সাবলীলভাবে কোনো ধরনের রাগঢাক রাখার চেষ্টা করব না। চলুন পর্দার পেছনের হিসাব নিকাশটা একটু ভালোভাবে বিশ্লেষণ করি। আমি যদি আপনাদের একটু পেছনের দিকে নিয়ে যাই, অর্থাৎ বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলের দিকে নিয়ে যাই, তাহলে সমীকরণটা বুঝতে হয়তো বা আপনাদের অনেক সুবিধা হবে। দেখুন, 5 আগস্টের পর যখন পট পরিবর্তন হলো, তখন স্বাভাবিকভাবেই কিন্তু সবার ধারণা ছিল যে বিগত 1.5 দশক ধরে রাজপথে সবচেয়ে বেশি মার খাওয়া এবং সবচেয়ে বড় বিরোধী দল হিসাবে বিএনপি বোধহয় রাজনীতির মাঠের একক নিয়ন্ত্রণ নিয়ে নেবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এক অভাবনীয় দৃশ্য। অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা সময় জুড়ে রাজনীতির মাঠে এবং ক্ষমতার কেন্দ্রে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নতুন সেই রাজনৈতিক শক্তি, এবং অন্যদিকে নিজেদের সুশৃঙ্খল সাংগঠনিক শক্তি নিয়ে প্রবলভাবে ফিরে আসা জামাতে ইসলামী। এই দুই শক্তির দাপটে, তাদের বয়ানের তোড়ে এবং ক্ষেত্র বিশেষে তাদের এক ধরনের বল প্রয়োগের কারণে বিএনপি কিন্তু চাইলেও কোনোভাবে মাথা খুব একটা তুলে দাঁড়াতে পারেনি। বিএনপির মতো একটি বিশাল জনভিত্তির দল হয়েও তাদেরকে দীর্ঘ সময় ধরে এক প্রকার সাইডলাইনে বসে আমি মনে করি খেলা দেখতে হয়েছে। এনসিপি এবং জামাত পদে পদে তাদের নিজস্ব ন্যারেটিভ বা বয়ান প্রতিষ্ঠা করেছে, আর বিএনপিকে বারবার কিন্তু সেই বয়ানের সাথে আপোষ করে চলতে হয়েছে। রাজনীতির মাঠে এটা বিএনপির জন্য একটা চরম অস্বস্তিকর অধ্যায় ছিল সেই সময়। তবে এখন একটু বর্তমান প্রেক্ষাপটে আসা যাক। পরিস্থিতি কিন্তু বদলেছে। বিএনপি এখন আর সেই কুণ্ঠাসা অবস্থায় থাকতে রাজি নয় বা কুণ্ঠাসায় নেই। তারা এখন নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। কিন্তু বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই এনসিপি এবং জামায়াতকে নিয়ন্ত্রণ করা। কারণ এনসিপি কিন্তু বারবার বলে আসছে তারাই গণঅভ্যুত্থানের মূল কারিগর। ফলে একটা নৈতিক আধিপত্য তারা সব সময় দেখাতে চায়। অন্যদিকে জামায়াত তাদের কর্মী বাহিনী নিয়ে যে কোনো সময় রাজপথে বড় ধরনের চাপ তৈরি করার ক্ষমতা রাখে। এই দুই শক্তিকে একসাথে সামলানো বিএনপির জন্য রীতিমতো কিন্তু একটা বড় মাথা ব্যথার কারণ। তো রাজনীতিতে যখন আপনার সামনে এমন দুই প্রবল প্রতিপক্ষ থাকে, তখন আপনি আসলে কি করবেন? তখন চাণক্য নীতি বলে, শত্রুকে ঘায়েল করতে হলে আরেক প্রতিপক্ষকে মাঠে টিকিয়ে রাখো। আর ঠিক এখানেই দৃশ্যপটে চলে আসে আওয়ামী লীগ এবং বিএনপির এই হিসেবি নীরবতা, যেটা আমি একটু আগে বলেছিলাম। অনেকেই হয়তো ভাবছেন যে আওয়ামী লীগ বিএনপিকে এত বছর ধরে রাজনৈতিকভাবে মোকাবেলা করেছে, তাদের প্রতি বিএনপি কেন পজিটিভ হবে? কিন্তু বাস্তবতা হলো, আবেগ দিয়ে তো আর রাজনীতি বা রাষ্ট্র চলে না, চলে অঙ্ক কষে। বিএনপি খুব ভালো করেই জানে
এনসিপি এবং জামাতের মতো আদর্শিকভাবে অনড় রাজনৈতিক শক্তিকে যদি ব্যালেন্স বা নিয়ন্ত্রণে রাখতে হয়, তবে মাঠে আওয়ামী লীগের উপস্থিতি থাকাটা তাদের জন্য এক অর্থে বিশাল এক আশীর্বাদ স্বরূপ। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো লক্ষ্য করলে আপনারা দেখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা কিন্তু বলেছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বা নিষিদ্ধ রাখার পক্ষে নন। এই একটি বক্তব্য কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে বিশাল বড় একটি বার্তা দিয়েছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত এই বক্তব্যকে কিন্তু দারুণভাবে উৎসাহিত করেছে। দেখুন, এক্ষেত্রে ভারতের প্রবীণ সাংবাদিক গৌতম লাহিড়ীর সাম্প্রতিক একটি বিশ্লেষণ যদি আমরা লক্ষ্য করি, তাহলে বিষয়টা কিন্তু আরো পরিষ্কার হয়। তিনি খুব সুন্দর করে বলেছেন, ভারত সব সময় বাংলাদেশে একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে। ভারত মনে করে আওয়ামী লীগের মতো এত বড় এবং পুরনো একটি রাজনৈতিক দলকে যদি সামাজিক ও রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পূর্ণ বাইরে রাখা হয়, তাহলে সেটা কোনো সরকারের জন্যই ভবিষ্যতের স্থায়িত্ব বা মঙ্গলের কারণ হতে পারে না। এই যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা, সেটা কিন্তু বিএনপির বর্তমান নীরব কৌশলের সাথে দারুণভাবে মিলে যাচ্ছে। ভারত কিন্তু এটা খুব ভালো করে পর্যবেক্ষণ করছে যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন অনেক বেশি পরিণত এবং তারা একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাইছে। দেখুন, এখানে বা এই যে ওনার এই বিশ্লেষণে যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথাটা এসেছে, এটি শোনার পর দর্শক সারি থেকে একটি প্রশ্ন উঠবে সবার আগে, যেটি আমরা সবাই জানি। সেটি হচ্ছে, ভারত সবসময় এই অন্তর্ভুক্তিমূলক শব্দটা ব্যবহার করে আসছে। নির্বাচনের পূর্বে তারা ব্যবহার করত অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে, এখন নির্বাচনের পরে তারা ব্যবহার করছে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। এবং আমরা জানি, আমরাও এই অন্তর্ভুক্তিমূলক বিষয়টা নিয়ে নির্বাচনের পূর্বেও অনেক বিচার বিশ্লেষণ করেছি, ভারতের এই ধরনের কথাবার্তা নিয়ে অনেক কথাও বলেছি। এখন এখানে মূলত আওয়ামী লীগের পক্ষের লোকজন যারা রয়েছেন বা আওয়ামী লীগকে যারা সমর্থন করেন, আওয়ামী লীগের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যাদের মধ্যে রয়েছে, তাদের একটি বড় অভিযোগ হচ্ছে ভারত শুধুমাত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ কিংবা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এইসব বয়ান দেয়, কিন্তু তারা প্রকৃতপক্ষে আসলে এমনটা কি কোনোভাবে করছে কিনা, এ ধরনের অভিযোগ কিন্তু রয়েছে। দেখুন, এখানে আপনারা যতই অভিযোগ তুলুন না কেন, আমি সবসময় একটা কথা বলি, রাজনীতি হচ্ছে অনেকটা স্লো পয়জনের মতো, যেটা খুবই ধীর গতিতে কাজ করে থাকে। একটা ছোট্ট উদাহরণ দেই। এই যে সাম্প্রতিক সময়ে ইরান, আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশসমূহ যেভাবে যুদ্ধাবস্থায় লিপ্ত রয়েছে, সেখানে একটা বিষয় লক্ষ্য করুন, ইরানের যে সকল মিত্রশক্তি রয়েছে, ইসরায়েল কিংবা আমেরিকার যে সকল মিত্রশক্তি রয়েছে, তারা কিন্তু শুধুমাত্র বয়ানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এখন পর্যন্ত আপনারা কি লক্ষ্য করেছেন কোনো পক্ষ কোনো পক্ষের মিত্রশক্তি থেকে কোনো ভারী সাহায্য পেয়েছে? যদি এরকমটা হতো, তাহলে আমরা যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলি, সেই তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু খুবই দ্রুত ছড়িয়ে পড়তো। সুতরাং এই যে ভূ রাজনীতি এবং কূটনৈতিক তৎপরতা, এগুলো কিন্তু ধীরে ধীরে হয়। কারোর উপর ধীরে ধীরে চাপ প্রয়োগ করে তাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেখানে সে সম্পূর্ণরূপে ব্যর্থতার সম্মুখীন হয় এবং সেই আন্তর্জাতিক মাধ্যমকেই আবারও ডাকতে শুরু করে, যাকে সে সব থেকে বেশি ঘৃণা করে। এবং বর্তমান সময়ে ভারত এই কৌশলটাই অবলম্বন করছে। আপনারা দেখবেন, ভারত বর্তমান সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে, শেখ হাসিনাকে আন্তর্জাতিক মহলে কথা বলার সুযোগ করে দিচ্ছে, ভারত থেকে কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য আওয়ামী লীগের লোকজনকে বিভিন্নভাবে সুযোগ করে দিচ্ছে। এখন ভারতের এখানে সরাসরি যদি কোনো ধরনের হাত না থাকে, ভারত প্রশাসনের যদি এখানে কোনো ধরনের হাত না থাকে, তাহলে সেখানে বসে আওয়ামী লীগের আসলে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা চালানো কিংবা লবিং চালানো কোনোভাবেই কিন্তু সম্ভব হতো না। সুতরাং এই যে এই স্লো পয়জনটা কিন্তু ধীরে ধীরে কাজ করছে এবং ধীরে ধীরে একটি জায়গার মধ্যে তার বিস্তার সৃষ্টি করছে।
সুতরাং এখানে আসলে অভিযোগ তোলার কোনো কিছু নেই। অভিযোগ না তুলে বরঞ্চ রাজনীতির যে অবস্থা রয়েছে, রাজনীতির যে মাঠ রয়েছে, সেই মাঠটিকে ধীরে ধীরে আসলে অবজার্ভ করতে হবে, সেই মাঠটিকে ধীরে ধীরে গুছাতে হবে। এখানে আরেকটি ছোট্ট কথা বলে দেই, সেটি হচ্ছে আমাদের দেশের বর্তমান যে অবস্থান এবং আমাদের দেশকে ঘিরে যে আন্তর্জাতিক ভূ রাজনীতি চলমান রয়েছে, সেই আন্তর্জাতিক ভূ রাজনীতিতে ভারত সরাসরি, সেই প্রথম থেকে আমি একটা কথাই বলে আসছি, এখনো বলছি, সরাসরি কিন্তু কোনোভাবে হস্তক্ষেপ করবে না। একটি রাজনৈতিক দলকে ফিরতে হয় সাধারণত তার যে বাহুবল রয়েছে সেই বাহুবলের মাধ্যমে, অথবা তার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে। এখন সেই কূটনৈতিক তৎপরতায় ভারত সাহায্য সহযোগিতা করছে, তাহলে মাঠের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে ফেরার জন্য সেই রাজনৈতিক দলকে বর্তমানে যারা ক্ষমতাসীন রয়েছে তাদের সাথে সমঝোতার মাধ্যমে, তাদের সাথে যে একটি অলিখিত দর কষাকষি রয়েছে, সেই অলিখিত দর কষাকষির মাধ্যমে মাঠে বাহুবল খাটিয়ে কিন্তু ফিরে আসতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে নিরেট সত্য। এর মানে কিন্তু এই নয় যে আওয়ামী লীগ এখনই হৈ হৈ করে মাঠে নেমে পড়বে। আওয়ামী লীগের ভেতরের খবরটা যদি আমরা একটু বর্তমান সময়ে এসে বিশ্লেষণ করি, তাহলে দেখব তারাও কিন্তু একটা সুচিন্তিত কৌশলের মধ্য দিয়ে বর্তমান সময়ে এগোচ্ছে। গৌতম লাহিড়ী এক্ষেত্রে আরেকটি কথা বলেছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের প্রথম সারির নেতারা হয়তো এখনো আড়ালে আছেন, কিন্তু তাদের তৃণমূলের তৃতীয় বা চতুর্থ সারির নেতারা কিন্তু ধীরে ধীরে জামিন পাচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। এটা একটা প্রক্রিয়ার অংশ এবং এ বিষয়টির সত্যতা আমরা পড়ে দেখছি। আওয়ামী লীগ খুব ভালো করেই জানে যে তারা যদি এখন তড়িঘড়ি করে মাঠে নামার চেষ্টা করে, তাহলে এই এনসিপি, জামাত এবং অন্যান্য ডানপন্থী দলগুলো তাদের বিরুদ্ধে আবারও একজোট হয়ে যাবে। তাই তারা একটা ওয়েট অ্যান্ড সি বা অপেক্ষার নীতি গ্রহণ করেছে। হয়তো 1 বা 2 বছরের একটা টাইম ফ্রেম তারা মাথায় রাখছে। এই সময়টাতে তারা চাইছে রাজনীতির মাঠটা বিএনপি বনাম এনসিপি বা জামাতের মধ্যে বিভক্ত হয়ে যাক। আর বিএনপিও কিন্তু ঠিক এটাই চাইছে। আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে ফিরে আসে, তবে এনসিপি এবং জামাতের প্রধান লক্ষ্যবস্তু স্বাভাবিকভাবেই আবার সেই আওয়ামী লীগ হয়ে দাঁড়াবে। এই 3 দলের মধ্যে যখন আদর্শিক এবং অস্তিত্ব রক্ষার স্নায়ুযুদ্ধ চলবে, তখন বিএনপি খুব শান্তিতে নিজেদের রাজনৈতিক ছকগুলো কিন্তু গুছিয়ে দিতে পারবে। একথায় বলতে গেলে আওয়ামী লীগকে এক ধরনের বাফার জোন হিসাবে ব্যবহার করতে চাইছে বর্তমান সময়ে এই ক্ষমতাসীন দল বিএনপি। আপনারা একটু এবার ভেবে দেখুন, আওয়ামী লীগ যদি একেবারেই রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে রাজনীতির মাঠে বিএনপির একমাত্র প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে তখন এনসিপি এবং এই জামাত। আর এই দুই শক্তির সাথে সরাসরি রাজনৈতিক লড়াইয়ে অবতীর্ণ হওয়াটা বর্তমান সময়ে বা এই মুহূর্তে বিএনপির জন্য কোনোভাবেই কিন্তু লাভজনক নয়, কারণ এতে করে তাদের নিজেদের শক্তিটাই ক্ষয় হবে। বিগত সময়ে এই দলগুলো যেভাবে ছড়িয়ে ঘুরিয়েছে, সেই সুযোগ এখন আর কোনোভাবেই কিন্তু বিএনপি তাদেরকে দিতে চায় না। সুপ্রিয় দর্শক, আপনারা যদি একটু খেয়াল করেন, সম্প্রতি ফরিদপুরের মতো জায়গায় নবনির্বাচিত একজন বিএনপি এমপির উপস্থিতিতে কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে ফুলের মালা দিয়ে কিন্তু বরণ করে নেয়ার যে ঘটনাটি ঘটেছে, সেটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এনসিপি নেতারা যখন এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন, তখন বিএনপির শীর্ষ নেতৃত্ব কিন্তু এই বিষয়টি নিয়ে খুব একটা উচ্চবাচ্য করছেন না, তারা পিনপন নীরবতা অবলম্বন করছেন। এই নীরবতাটাই আসলে প্রমাণ করে যে রাজনীতিতে একটা নতুন মেরুকরণ কিন্তু চলছে। ভারতও কিন্তু এই নতুন মেরুকরণের দিকে নজর রাখছে। একদিকে যেমন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর উদ্বোধন করা মৈত্রী পাইপলাইন দিয়ে এখনো ডিজেল আসছে, যা দুই দেশের সম্পর্কের একটা ধারাবাহিকতা প্রমাণ করে। অন্যদিকে ভারত নতুন সরকারের সাথেও কাজ করে যাচ্ছে। তারা চাইছে পরিস্থিতি স্বাভাবিক হোক এবং সব দল মিলে একটি গণতান্ত্রিক চর্চা শুরু হোক। কাজেই বর্তমান রাজনৈতিক ঘটনাবলী এবং দলগুলোর আচরণ
আন্তর্জাতিক মহলের চাওয়া এবং পর্দার পেছনের এই মনস্তাত্ত্বিক খেলাগুলো যদি আমরা একসাথে মেলাই, তাহলে একটা উপসংহার কিন্তু খুব স্পষ্ট হয়ে ওঠে। আর তা হলো, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন খুব বেশি একটা দূরে নয়। হয়তো আগের মতো সেই দুর্দান্ত প্রতাপ নয়, কিন্তু একটি রাজনৈতিক দল হিসেবে তাদের ফিরে আসার পথটা তৈরি হচ্ছে। আর এই পথটা সবচেয়ে বেশি সুগম করে দিচ্ছে খুদ বিএনপির এই পরোক্ষ সায় বা নীরব অবস্থান। জামায়াত এবং এনসিপির কঠোর অবস্থানকে ভূতা করে দেওয়ার জন্য এবং রাজনীতির মাঠে শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য বিএনপির কাছে আমি মনে করি এর চেয়ে ভালো কোনো কৌশল হয়তোবা এই মুহূর্তে তাদের হাতে নেই, থাকলেও সেটা আসলে খুব একটা কার্যকর নয়। রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো আমরা তার সবচেয়ে বড় প্রমাণটি দেখতে পাবো। যারা ভাবছিলেন একটি দল অর্থাৎ আওয়ামী লীগ চিরতরে শেষ হয়ে গেছে, তারা হয়তো ভুল ভাবছিলেন। কারণ এই দাবা খেলায় প্রতিটি গুটির একটি নির্দিষ্ট কাজ থাকে, আর এখন সেই গুটিগুলোই নতুন করে সাজানো হচ্ছে। সামনের দিনগুলোতে আরো কি কি চমক অপেক্ষা করছে, সেদিকে আমরা খুব ভালো করেই নজর রাখব। আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন, কারণ রাজনীতির এই রঙ্গমঞ্চে যে কোনো সময় যে কোনো দৃশ্যপট কিন্তু বদলে যেতে পারে। এবং বর্তমান সময়ে জামায়াত এবং এনসিপি যেভাবে আবার আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথাবার্তা বলছে, তাতে আমার কিন্তু খুব ভালোভাবেই ধারণা হচ্ছে যে আমি এতক্ষণ ধরে যে বিচার বিশ্লেষণ করলাম, সেই বিচার বিশ্লেষণটি আদৌ খুব একটা সময় নেবে না আমাদের সামনে এসে ধরা দিতে। অর্থাৎ আওয়ামী লীগের সেই পুনর্বাসন কিংবা আওয়ামী লীগের সেই রাজনীতিতে ফিরে আসা। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার এই আলোচনাটি শুনলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আলোচনায় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোতে আপনাদের মন্তব্য কি, আপনারা আপনাদের নিজস্ব অভিমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যেই কথা বললাম অর্থাৎ বিএনপির নীরবতা বিষয়ে, জামাত এনসিপির বর্তমানে কঠোর যে আওয়ামী লীগ পুনর্বাসন বিরোধী অবস্থান, সেই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? ভারতের বর্তমান অবস্থান নিয়ে, ভারত যে কৌশলগতভাবে অবস্থান নিয়েছে, এটিকে আদৌ কি আপনারা আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে বলে মনে করেন কিনা, এই বিষয়ে আপনাদের যে নির্দিষ্ট মতামত রয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের মতামতকে সম্মান করি এবং চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমার পরবর্তী বিশ্লেষণ সাজানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।